Hello everyone, I hope you all are fit and fine and enjoying your day and starting nicely. Today we are going to learn the poem The North Ship, lesson number 9 and written by Philip Larkin. তো আজকে আমরা ক্লাস 9-এর যে নর্থ শিপ কবিতাটা আছে সেই কবিতাটি পড়ব। পড়ার পাশাপাশি প্রতিটি শব্দের অর্থ বুঝব এবং এই কবিতা থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এবং এই কবিতার যে এক্সারসাইজ রয়েছে, যতটুকু এক্সারসাইজ রয়েছে এবং যতটুকু আমাদের এই কবিতা থেকে পড়তে হবে ততটুকু আমি পড়াবো। তাহলে দেরি না করে চলো ক্লাসটা আমরা শুরু করি। দেখো, কবিতায় আমরা ফার্স্ট পাচ্ছি ফিলিপ আর্থার লার্কিন, মানে আমাদের কবির সংক্ষিপ্ত নাম হচ্ছে এখানে ফিলিপ লার্কিন এবং কবির ফুল নাম দেওয়া হয়েছে ফিলিপ আর্থার লার্কিন। ফিলিপ আর্থার লার্কিন, যিনি 1922 সালে জন্মগ্রহণ করেন এবং 1985 সালে ওনার মৃত্যু হয়। ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট, ছিলেন একজন প্রখ্যাত বা বলতে পারি বিখ্যাত কবি অ্যান্ড নোভেলিস্ট। নোভেলিস্ট কথার অর্থ কি? নোভেলিস্ট কথার অর্থ উপন্যাসিক। তো তিনি ছিলেন কবি এবং উপন্যাসিক। হিজ ফার্স্ট বুক, তার প্রথম বই অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ। তাহলে বলা চলে যে তার প্রথম কাব্যগ্রন্থ হল দ্য নর্থ শিপ, ফলোড বাই 2 নোভেলস, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। এবং তারপরে তার আরও 2টি নোভেল পাবলিশ হয়। সেই নোভেল দুটি হচ্ছে নাম্বার 1 জিল অ্যান্ড আরেকটা নোভেল হচ্ছে গার্ল ইন উইন্টার। সো এইটুকুই আমাদের জাস্ট মনে রাখতে হবে। এরপরে আমাদের টেক্সট রয়েছে এখানে পোয়েম। দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটি বর্ণনা করে। কি বর্ণনা করে? দ্য জার্নি অফ 3 শিপস, 3টি জাহাজের জার্নি। জার্নি কথার অর্থ হচ্ছে ভ্রমণ। দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন, যারা যেই জাহাজ 3টি এখানে বর্ণনা দেওয়া হয়েছে সেই 3টি জাহাজ 3 দিকে যায়, 3টি আলাদা আলাদা দিকে যায়। তাহলে এই কবিতাটি 3টি জাহাজের বর্ণনা করে, যেই 3টি জাহাজ আলাদা আলাদা দিকে যায়। হোয়াইল 2 শিপস রিটার্ন, এবং জার্নি করার পরে যখন 2টা শিপ রিটার্ন হয়, 2টি জাহাজ রিটার্ন হয়, আরেকটি জাহাজ কি করে? ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, একটা জাহাজ আবার সামনের দিকে জার্নি করে। অ্যান্ড ফেসেস পেরিলস, পেরিলস কথার অর্থ হচ্ছে বাধা। তাহলে ফেসেস পেরিলস মানে হয়ে গেল বাধার সম্মুখীন হওয়া। তাহলে যেই জাহাজটি 2টি জাহাজ রিটার্ন হয় এবং আরেকটি জাহাজ যেটা আবার সামনের দিকে জার্নি শুরু করে, সেই জাহাজটি বাধার সম্মুখীন হয়। টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তার যে লং জার্নিটা সেটা কন্টিনিউ করার জন্য তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু আরও যে 2টি জাহাজ রয়েছে সেই 2টি জাহাজ কিন্তু থেমে থাকে আর আরেকটি জাহাজ তার জার্নি কন্টিনিউ করে। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্টাকেলস। তাহলে এই লাইনটার মানে কি বোঝা যাচ্ছে? যে তোমার মনে যদি ইচ্ছা থাকে, শত বাধা আসুক না কেন তুমি সামনে এগিয়ে যাবে। তো এই যে আমাদের আরেকটি জাহাজ, সেই আরেকটি জাহাজের অ্যাসপিরেশন থাকার জন্য, আকাঙ্ক্ষা থাকার জন্য সেই জাহাজটি বিভিন্ন বাধার সম্মুখীন হয়, তবুও সেই জাহাজটি কি করে? সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এই কবিতাটা আমাদের বর্ণনা করবে সেই জাহাজের যে অবস্টাকেলস, যে বাধার সম্মুখীন হয়েছে এবং আরও তার সাথে কি হয়েছিল সেটাই আমাদের আজকে এই কবিতায় রয়েছে, এই কবিতার বিষয়বস্তু। তাহলে চলো আমরা এবার কবিতাটা পড়া শুরু করি। কবিতার ফার্স্ট লাইন আমরা পাচ্ছি আই স 3 শিপস গো সেইলিং বাই। আই স কথার অর্থ আমি দেখেছি, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, সি মানে দেখা, সেকেন্ড ফর্ম ভার্বের সি স সিন, আবার সি থেকে হয়ে যায় সিং,
সো একটা ভার্বের দেখো কত ফর্ম। তো এখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে আই স, আমি দেখেছি। কি দেখেছি? 3 শিপস, 3টে জাহাজ, গো সেইলিং বাই, যাত্রা করতে আমি দেখেছি 3টে জাহাজকে। তাহলে মিনিং হয়ে যাবে আমি 3টি জাহাজকে যাত্রা করতে দেখেছি। ওভার দ্য সি, সমুদ্রে, এখানে ওভার প্রিপোজিশন, ওভার দ্য সি, তাহলে সমুদ্রে আমি যাত্রা করতে দেখেছি, রাস্তায় কিন্তু নয়, সমুদ্রে। দ্য লিফটিং সি, আর সমুদ্রের স্টেটটা কেমন ছিল, সমুদ্রটা ওই সময় কেমন ছিল? লিফটিং সি মানে উত্তাল সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং, দেখো অ্যান্ড দ্য উইন্ড, উইন্ড মানে আমরা কি জানি? বাতাস। অ্যান্ড রোজ, রোজ হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, রাইজ, রোজ, রাইজেন। আবার রাইজকে আমরা কি করতে পারি? রাইজিং। তো একটা ভার্বকে আমরা 4টা ফর্মে ইউজ করলাম। তো এখানে কোন ফর্ম ইউজ করা হচ্ছে? এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং, তাহলে বাতাস কখন ওঠে? বাতাস সকালবেলা উঠেছিল, মানে কবি দেখেছিল সকালবেলা, সকালে সমুদ্রে বাতাস উঠেছিল। অ্যান্ড ওয়ান ওয়াজ রিক্ট ফর এ লং জার্নি, এবং 3টা জাহাজের মধ্যে একটা জাহাজকে দূরে ভ্রমণ করার জন্য সাজানো হয়েছে। রিক্ট কথার অর্থ হচ্ছে সজ্জিত করা হয়েছিল, এখানে পাস্ট টেন্স। তাহলে আমরা যখন কোনো লং জার্নি করি, সাপোজ আমি এখান থেকে, সাপোজ আমি হলদিবাড়ি থেকে আমি যাব লাদাখ, সাপোজ লাদাখ বললাম, বা দূরে কোনো জায়গায় যাব, তাহলে এই যে আমি লং জার্নিটা করব, সাপোজ আমি আমার বাইক নিয়ে যাব, সেই বাইকের মধ্যে আমাকে কি কি অবশ্যই নিতে হবে? প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে, খাবার নিতে হতে পারে, রেইনকোট নিতে হতে পারে, আরও বিভিন্ন ব্যাগ নিতে হতে পারে। তো সেই জাহাজটিকে এখানে সেইভাবেই সাজানো হয়েছে একটা দূর জার্নি করার জন্য। ক্লিয়ার? বাস। পরের দেখো, দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি গেল পশ্চিম দিকে। ওভার দ্য সি, সমুদ্রের উপরে। দ্য রানিং সি, চলন্ত সমুদ্রে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাস দ্বারা সম্পৃক্ত হলো, মানে বাতাসের উপর পুরো কন্ট্রোল রয়েছে ওই জাহাজটির। মিন্স দ্য শিপ উইল বি কন্ট্রোলড বাই দ্য এয়ার, ইট ইজ অলরেডি কন্ট্রোলড। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং এক সমৃদ্ধ দেশে তাকে নিয়ে গেল, এক রিচ কান্ট্রিতে। তাহলে আমরা এইটুক কি বুঝলাম? এইটুক আমরা বুঝলাম যে প্রথম জাহাজটি গেল পশ্চিম দিকে, ওভার দ্য সি, সমুদ্রে। অ্যান্ড সমুদ্র কেমন ছিল? সমুদ্র রানিং ছিল, রানিং অবস্থা ছিল। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাস দ্বারা সম্পৃক্ত হয়েছিল সেই জাহাজটি। অ্যান্ড ক্যারিড, এবং সেই জাহাজটিকে নিয়ে গিয়েছিল একটা রিচ কান্ট্রিতে, একটা সমৃদ্ধ দেশে, একটা লাভজনক দেশে, একটা শান্তিপূর্ণ দেশে। দ্য কান্ট্রি হুইচ ইজ রিচ। তারপরের স্ট্যান্সে আমরা পড়ব, দ্য সেকেন্ড টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট, এবং দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে ধাবিত হয়। ওভার দ্য সি, সমুদ্রের উপরে। দ্য কোয়েকনিং সি, এই উত্তাল সমুদ্রে। এখানে সমুদ্রটাকে উত্তাল হিসেবে বর্ণনা করা হলো, তার মানে দ্বিতীয় জাহাজটির জন্য, ফার্স্ট জাহাজটির জন্য বাতাস ছিল অনুকূল, মানে হেল্প করেছিল প্রথম জাহাজটিকে, এবং দ্বিতীয় জাহাজটির জন্য বাতাস হয়ে গেল প্রতিকূল। মিন্স দ্য উইন্ড ইজ নট হেল্পিং টু দ্য সেকেন্ড শিপ। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড লাইক এ বিস্ট, এবং বাতাস তাড়া করা শুরু করলো কিসের মতো করে? লাইক এ হান্টেড ইট লাইক এ বিস্ট, একটা বন্য পশুর মতো তাকে তাড়া করা শুরু করলো সেই জাহাজটিকে। মানে কি?
মানে যদি কোনো বন্য পশু তোমাকে তাড়া করে পিছন দিক থেকে, তুমি যত দৌড়াবা কি করবে, বন্য পশু তত স্পিডে তোমার পিছনে ধাবিত হবে। তো সেরকমভাবেই সেই বাতাসটি যেন সেই সেকেন্ড জাহাজটির জন্য প্রতিকূল হয়ে গেল। টু অ্যানচোর ইন ক্যাপটিভিটি, তাহলে সেই জাহাজটিকে, সেকেন্ড জাহাজটিকে নোঙর করতে বাধ্য হলো। মানে নোঙর করা মানে কি, সেই জাহাজটিকে থামিয়ে দিল, থামিয়ে রেখে দিল, যে সেই জাহাজটি এখন আর যাইতে পারবে না। জাহাজটি তাহলে থেমে গেল, জাহাজটি থামতে বাধ্য হলো। এটা কোন জাহাজটা? এটা 2 নাম্বার জাহাজটি। তাহলে প্রথম জাহাজটি সুন্দরভাবে একটা রিচ কান্ট্রিতে পৌঁছে গিয়েছিল এবং সেকেন্ড জাহাজটি নিজেকে থামাতে বাধ্য হলো। থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, এবং তৃতীয় জাহাজটি ধাবিত হচ্ছে নর্থ এর দিকে। ওভার দ্য সি, সমুদ্রের উপরে, দ্য ডার্কেনিং সি, অন্ধকারময় সমুদ্র। তো এখানে সমুদ্রটা বর্ণনা করা হলো অন্ধকারময়। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো বাতাসের নিঃশ্বাস প্রশ্বাস নেই। মিন্স কোনো বাতাস সেই জাহাজটিকে হেল্প করতে এলো না, কোনো বাতাস বইছে না সমুদ্রে। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টলি, ডেক্স মানে এখানে বোঝা হচ্ছে DECKS, ডেক্স কোথায় হচ্ছে ফ্রন্ট সাইড অফ এ শিপ, জাহাজের যে সামনের দিকটি রয়েছে, ফ্লোরের মতো সামনের দিকটি থাকে, সেই দিকটির কথা বলা হচ্ছে। এবং সেই দিকটি কেমন, দেখ শোন ফ্রস্টলি মানে সেটা তুষারে ভর্তি হয়ে, সেই ফ্লোরটি কভার হয়ে গেছে তুষারে, বরফে কভার হয়ে গেছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশ অনেকটাই কালো ধোঁয়ায় মেঘাচ্ছন্ন। ওভার দ্য প্রাউড কথার অর্থ হচ্ছে গর্বিত। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, আনফ্রুটফুল মানে হচ্ছে অলাভজনক সমুদ্র। আচ্ছা, সমুদ্রটাকে এখানে আনফ্রুটফুল বলা হলো কেন? কারণ সাপোজ আমি আমার লাইফে যতই পড়াশোনা করি না কেন আমার কোনো লাভ হচ্ছে না, আমি যতই খাই না কেন আমার হেলথ ইমপ্রুভ হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে আনফ্রুটফুল। এর জন্য সেটাকে বলা হলো প্রাউড আনফ্রুটফুল সি। সেই সমুদ্রে যে বাকি 2টা জাহাজ জার্নি করেছিল তাদের জন্য সমুদ্রটা ছিল আনফ্রুটফুল। দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব এবং পশ্চিমের জাহাজরা ফিরে আসে, হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখে হোক বা দুঃখে হোক, তারা তো ফিরে এসেছে, তাদের কোনো ক্ষতি হয়নি। বাট তারা সাফল্য পায়নি, বাট তারা ফিরে এসেছে, তাদের লাইফ ঠিক রয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি মাঝখানে। এমন তো না যে জাহাজ উল্টে গিয়েছিল বা সমুদ্রে কোনো অঘটন ঘটে গিয়েছিল, তা সুখে হোক দুঃখে হোক তারা ফিরে এসেছে। দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, তৃতীয় জাহাজটি চলে গেছে অনেক অনেক দূরে। ইনটু অ্যান আনফরগিভিং সি, এক নিষ্ঠুর সমুদ্রের বুকে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, এক আগুন ঝরা তারার নিচে। আগুন ঝরা তারার নিচে মানে এক দিগন্তে পৌঁছেছে, মানে যত দূর যাওয়া যায়। অ্যান্ড ইট ওয়াজ রিক্ট ফর এ লং জার্নি, যেহেতু এই জাহাজটি নিজেকে আগের থেকেই সাজিয়েছিল যে সে অনেক দূরে যাবে। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে সংগ্রাম, ভাগ্য এবং নিজের লক্ষ্য। তাহলে এই কবিতায় আমরা বুঝলাম কি, যে সমস্যা যতই কঠিন আসুক না কেন নিজের লক্ষ্য সবসময় ঠিক রাখতে হবে, ভাগ্যের উপর বিশ্বাস করা যাবে না, তোমাকে তোমার সংগ্রাম চালিয়ে যেতে হবে। বাকিটা সেটা তোমার ভাগ্যের উপর নির্ভর করবে। যেমন আমরা দেখেছি বাকি 2টি জাহাজ, একজনের জন্য
সমুদ্র হয়েছে একদম অনুকূল, আর বাকি দুজনের জন্য সমুদ্র হয়েছিল প্রতিকূল, এবং তাদের নিজেরও কিছু খামতি রয়েছে। তারা কি, তারা নিজে চেষ্টা করেনি। প্রথমে আমরা দেখেছিলাম যে প্রথম জাহাজটি, প্রথমে একটি জাহাজ সে কী করছিল, সে একদম নিজের ইচ্ছা মতো, নিজের প্রবল শক্তিতে এবং নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যে সে সফল হবেই। তার জন্য সে চেষ্টা চালিয়ে গিয়েছিল এবং ফাইনালি সে সফল হয়েছিল। তো কবিতার এটা হচ্ছে একটা সিম্বলিক পোয়েম। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে সংগ্রাম। তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং তোমাকে তোমার নিজের পথ নিজে তৈরি করতে হবে এবং তোমাকে তার জন্য রেডি হতে হবে, প্রথম থেকেই রেডি হতে হবে যে আমি পারবো, আই ক্যান ডু ইট। সো এটাই ছিল আজকের কবিতার